নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পাঠ করব নিহার রঞ্জন গুপ্তের লেখা প্ল্যানচেট। আজকের গল্পে আওয়াজ দেওয়ার জন্য রাহুল, দীপঙ্কর চ্যাটার্জি এবং আবিরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। বাইরে তখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। ঘরের জানলাটা খুলতেই এক ঝলক জলে ভেজা ঠান্ডা বাতাস এসে ঘরের মধ্যে ঢুকল। ঘন্টা দুই ধরে একটানা লোডশেডিং। আমাদের বড় রাস্তাটা অন্ধকার, জোর আলো নেই। তা সত্ত্বেও জানালা পথে বাইরে তাকিয়ে তপন বুঝতে পারে প্রায় এক কোড়ালি জল রাস্তায়। তারই মধ্যে শুনতে পেল তপন কেউ যেন সেই জল ভেঙে ছপ ছপ শব্দে হেঁটে আসছে। একটু আগে তিন বন্ধু তপন, সুরেশ ও প্রসূন প্ল্যানচেটে বসেছিল, কিন্তু আজকের প্ল্যানচেটে কেউ আসেনি। কোনো প্রেতাত্মার আবির্ভাব ঘটেনি। প্রসূনের মতো মিডিয়াম থাকা সত্ত্বেও অবশেষে এক সময় হতাশ হয়েই তিন বন্ধু উঠে পড়েছিল। তপন বললে, আজকে সিটিংটাই বৃথা গেল বুঝলি। তাছাড়া আজ রাতে বৃষ্টি ধরবে বলেও মনে হচ্ছে না প্রসন্ন। সুরেশ বললে, একটা ক্যান্ডেল জ্বালা, অন্ধকারে চোখটা অন্ধ হয়ে গেল রে। এই প্রসূন, ক্যান্ডেল নেই এবারে? একটা ক্যান্ডেল জ্বালানো রে বাবা। তাকে একটা আধপুরা ক্যান্ডেল ছিল। খুঁজে পেতে প্রসূন ক্যান্ডেলটা জ্বালালো। অন্ধকারে আলো নেই। মনে হলো যেন একটা আলোর ইশারা মাত্র। তবুও চোখ অন্ধকার করা অন্ধকার নয়, সামান্য হলেও একটা আলো। হঠাৎ ওই সময় তপন বলল, এই কি যেন দরজা দেখাচ্ছে, শুনতে পাচ্ছিস? প্রসন্ন, শুনতে পাচ্ছিস না? সত্যি দরজার গায়ে মৃদু করাঘাত শোনা গেল। তিনজনেই শুনতে পায় সে করাঘাতের শব্দ। তপন বলল, তোর দাদা নয় তো প্রসন্ন? দাদা দাদা তো আজ বারাসাত থেকে ফিরবে না বলে গিয়েছে। তোর বাবা? আরে বাবা কাল সকালে বেনারস গিয়েছেন, ফিরবেন 7 দিন পরে। তপন বলল, দেখ না দরজাটা খুলে কে। এই অন্ধকারে বৃষ্টির মধ্যে জল ঠেঙিয়ে কেউ আসবে নাকি? না না, ও হাওয়া শব্দ হবে। আবার দরজায় মৃদু করাঘাত। আরে বিকাশ আসেনি তো? তপন বলল। প্রসূন বলল, হ্যাঁ, বিকাশের মাথা খারাপ হয়নি। এই সন্ধ্যা থেকে এত বৃষ্টি হচ্ছে, এই দুর্যোগে সে নাকি বেলগাছিয়া থেকে বালিগঞ্জ আসবে। আবার শব্দ দরজার গায়ে। তপন বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। দে ক্যান্ডেলটা দে, ভিতর ডিম কোথাকার। প্রসূন ক্যান্ডেলটা হাতে দিল তপনের। সে এবার দরজার দিকে এগিয়ে গেল। প্রসূন সত্যি একটু ভীতু টাইপের বড়। প্রসূন, সুরেশও তার পিছু পিছু এগোয় দরজার দিকে। বিরাট দোতলা বাড়িটা প্রসূনদের। বর্তমানে বাড়িতে প্রসূন বলতে গেলে একাই। মা বাবা বেনারস গেছেন, দাদা তার শ্বশুর বাড়ি বারাসাত গিয়েছে। থাকার মধ্যে এক বৃদ্ধ ভৃত স্বরূপটা। তারও দুপুর থেকে জ্বর। কাঁথা মুড়ি দিয়ে একতলায় তার ঘরে পড়ে আছে। রাধুনী, রাধার মা, একতলায় রান্নাঘরে বোধহয় রাঁধছে। আগে আগে তপন ক্যান্ডেলটা হাতে হাঁটছে। তার পিছনে ওরা দুজন, সুরেশ আর প্রসূন। সিঁড়ি দিয়ে নিচে নেমে সদর দরজাটা খুলতে যাবে, হঠাৎ পাশ থেকে যেন শোনা গেল একটা গলা। দরজাটা যে বেজানোই ছিল বুঝতেই পারিনি, তখন থেকে ধাক্কা দিচ্ছি না। কে? আরে আমি রে, আমি। কে? বিকাশ? কিন্তু তপন তখন সবিস্ময়ে লক্ষ্য করল দরজাটা
বন্ধ, ভিতর থেকে খিলত না, ভারী মজবুত খিল। নরম মৃদু মোমবাতির আলোয় এতক্ষণে সুরেশ দেখতে পেল তার ঠিক পাশেই দাঁড়িয়ে ওদের বন্ধু বিকাশ। পরনে তার একটা লংসো হাওয়াই শার্ট, শার্টটা ভিজে চকচক করছে, আর বিকাশের কপালে একটা দীর্ঘ ক্ষতচিহ্ন। ক্ষতচিহ্নটা কপাল থেকে ডান দিকের ভুল পর্যন্ত নেমেছে। এ কি হয়েছে বিকাশ? আর বলিস কেন, একটা অ্যাক্সিডেন্ট। চল চল ঘরে চল তাড়াতাড়ি। বিকাশকে নিয়ে ওরা দোতলার সেই ঘরে এলো। তপন বলল, ইস, এই যে অনেকটা কেটে গেছে রে বিকাশ। আরে ব্যস্ত হোস না, বিকাশ বলল। ব্যস্ত হব না মানে? ওহো কিছু না, একটু কেটে গেছে কপালটা বোধ হয়। তপন বলল, একটু না না, প্রথমটায় যখন ধাক্কাটা লাগলো মাথাটা ছনছন করে উঠেছিল জানিস, অন্ধকার হয়ে গিয়েছিল সব কিছু। তারপর তারপর এখন তো আর কোনো ব্যথাই নেই। ধাক্কা? কিসে ধাক্কা লাগলো? এই জানি, যে বাসটায় আসছিলাম বেলগাছিয়া থেকে, হঠাৎ ব্রিজের ওপর বাসটা ব্রিজের রেলিংয়ের সঙ্গে বেমক্কা বোধহয় একটা ধাক্কা খেয়েছিল। প্রচণ্ড একটা শব্দ, অনেকগুলো মানুষের চিৎকার। আরে তপন, সুরেশ, বসুন, তোরা কি দেখছিস রে অমন করে আমার মুখের দিকে ছি? আরে কিচ্ছু না। প্রসূন বলল, দাঁড়া, আগে তোর ঘাটাতে ভালো করে ড্রেসিং করে একটা ব্যান্ডেজ বেঁধে দিই। দূর পাগল, এখন আর ব্যান্ডেজে বেঁধে কি হবে? আরে বিকাশ, তোর যন্ত্রণা হচ্ছে না? না না, একদম হচ্ছে না, একটুও না? একদম না। শোন, আমি হয়তো আসতাম না, কিন্তু পরশু যে পরীক্ষা, তার সাজেশনগুলো তোদের সব দেব বলেই তো এতটা পথ জল ঠেলে ঠেলে হেঁটে এলাম। প্রসূন বলল, সাজেশন? হ্যাঁ, ম্যাথমেটিক্সের স্যারের ছেলে আজই সকালে এসে দিয়ে গিয়েছে। দিবাকর স্যারের ছেলে প্রভাকর, জানিস তো প্রভাকর আমার বন্ধু। তাছাড়া দিবাকর স্যারই এবার পেপার সেট করেছেন। দেখ না কি ঝামেলা, রাস্তায় বিচ্ছিরি একটা অ্যাক্সিডেন্ট। নে তাড়াতাড়ি একটা কাগজ পেন্সিল আন, আমি বলছি, লিখে নে, আমাকে আবার এক্ষুনি ফিরে যেতে হবে। তপন বলল, এই দুর্যোগে আবার ফিরে যাবি? তা কি হবে, যেতেই হবে, আসতামই তো না। তো একটা প্রচণ্ড শক্তি যেন আমাকে টেনে আনলো জানিস। তপন বলল, প্রচণ্ড শক্তি? হ্যাঁ রে, মনে হলো কি? এই ওই প্রশ্নটা যেন আমাকে ডাকছে। নে যা বাবা, কাগজ পেন্সিল আন, আর দেরি করিস না। প্রসূন আর তপন চেয়ে আছে বিকাশের মুখের দিকে। এখন তার মনে পড়েছে, সবটাই মনে পড়েছে। প্ল্যানচেটে বসার কিছুক্ষণ পরেই যখন সে তার মৃত বড় দিদিকে স্মরণ করছিল, দিদির মুখের পাশে আবছা ঝাপসা একটা মুখ ভেসে উঠছিল বারবার। সে মুখটা তার চেনা, অথচ ঠিক যেন কিছুতেই চিনতে পারছিল না। এখন মনে পড়ছে, সেই মুখটা তো বিকাশের। হ্যাঁ, বিকাশেরই মুখ। ঠিক ওই সময় আধপোড়া মোমবাতিটা শেষ প্রান্তে এসে তার টিপ টিপ করে কাঁপতে কাঁপতে তপ করে নিভে গেল। ঘর আবার অন্ধকার, নিশ্চিত অন্ধকার। যা, মোমবাতিটা নিভে গেল। প্রসূন বললে, কি হবে এবারে? বিকাশের গলা শোনা গেল, কি আবার, ভালোই হলো। ভালোই হলো? হ্যাঁ, বড্ড চোখে লাগছিল, বিকাশ বলল। আর অন্ধকারের মধ্যে তিন বন্ধুর মনে হয় হঠাৎ যেন ঘরের মধ্যে একটা হিমের মতো ঠান্ডা জমাট বেঁধে উঠেছে একটু একটু করে ক্রমশ। কারো মুখেই কোনো কথা নেই, সবাই যেন পাথর হয়ে গিয়েছে।
প্রসূনই প্রথমে কথা বলল। বিকাশ, বিকাশের কোনো সাড়া নেই। আবার ডাকলো বিকাশ বলে প্রসূন। বিকাশ, ওই সঙ্গে সুরেশ আর তপনও ডেকে উঠল। বিকাশ, অনেক অনেক দূর থেকে একটা ক্ষীণ অস্পষ্ট গলা যেন ভেসে এলো, আমি যাচ্ছি রে। তারপর মুহূর্তেই দপ করে ঘরের আলোটা জ্বলে উঠল। ঘরের মধ্যে ওরা 3 বন্ধু দাঁড়িয়ে। বিকাশ নেই। বিকাশ কোথায় গেল? ঘরের দরজার দিকে ওরা তাকালো। দরজাটা খোলা, হাঁ হাঁ করছে। প্রসূন হঠাৎ ছুটে গেল রাস্তার দিকের জানলাটার কাছে। বাইরে তাকালো, আলো জ্বলে উঠেছে। বৃষ্টি তখনও সমানে ঝরে চলেছে, অবিশ্রান্ত। রাস্তায় প্রায় 1 হাঁটু জল। প্রসূন যেন শুনতে পেল সেই জলের মধ্যে দিয়ে কে যেন হেঁটে হেঁটে দূরে চলে যাচ্ছে ক্রমশ। পরের দিন সংবাদপত্রে বের হয়েছিল একটা খবর, বেলগাছিয়া ব্রিজে একটা ভয়াবহ বাস দুর্ঘটনা। গত রাতে প্রচণ্ড দুর্যোগের মধ্যে বাসটা রেলিং ভেঙে নিচে পড়েছে। 51 জন যাত্রী ও ড্রাইভার সঙ্গে সঙ্গে মারা গিয়েছে। যাত্রীদের মধ্যে বিকাশও ছিল একজন। মর্গে ছিল ডেড বডিগুলো। 3 বন্ধুই গিয়েছিল মর্গে দেখতে, ঠিক যেমনটি দেখেছিল গত রাতে বিকাশ। পরনে একটা লংস ও গায়ে একটা হাওয়াই শার্ট। রাত্রে জলে কাদায় মাখামাখি ডান দিকের কপালে একটা দীর্ঘ ক্ষত চিহ্ন। 3 বন্ধু পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। প্রসূনের মনে পড়ল বিকাশ হাসতে হাসতে প্রায়ই একটা কথা বলতো, মরতে একদিন সকলকেই হবে, কিন্তু আমি মরব হুস করে একদিন পক্ষীরাজ চড়ে শূন্যে মিলিয়ে যাব। পক্ষীরাজ ডানা মেলে আমাকে সেই স্বপ্নের আশ্চর্য দেশে নিয়ে যাবে জানিস, যেখানে রাশি রাশি কেবল ফুল আর ফুল, লাল নীল সাদা বেগুনি হলদে নানা রঙের ফুল। মর্গ থেকে মৃতদেহটা যখন ওরা পেল, বিকাশের দাদা আর বাবাকে ওরা বলল, আমরা নিয়ে যাবো ওকে। বিকাশের বাবা বাধা দিলেন না। অজস্র ফুলে ঢাকা মৃতদেহটা ওরা বিকাশের দাদার সঙ্গে বয়ে নিয়ে গিয়েছিল নিমতলা মহাশ্মশানে। প্রসূন আর কখনো প্ল্যান ছেটে বসেনি।